নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য অলরেডি কিন্তু সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান, মাইক্রো প্রসেসর অ্যান্ড কন্ট্রোলার এই সাবজেক্টগুলির ক্লাস এসেছে এবং আসছে। তো অলরেডি আমি তোমাদের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশানের দুটো ক্লাস করিয়ে দিয়েছি, যার ফার্স্টের ক্লাসটা বেসিক ইন্ট্রোডাকশান, সেকেন্ড যে ক্লাসটা সেটা কিন্তু ছিল তোমাদের এইচআরসি ফিউজের উপরে। তো আজকে তৃতীয় ক্লাসে আমরা একদম ফিউজ নিয়ে ডিটেলডে ডিসকাশন করব। আর ফিউজ তোমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, তো একদম এই টপিকটা মিস করবে না। আর যদি যাদের অন্য কোনো স্টুডেন্টদের যদি মনে হয় যে হ্যাঁ এই ফিউজ বিষয়টিতে তাদের ইন্টারেস্ট রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফলো করো। আর আজকে যে টপিকগুলি আমি বলবো তার মধ্যে 99% পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, আমাদের সময়েও এসেছে। ফলে এই ভিডিওটাকে একদম যারা ডিপ্লোমা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে একদম ইগনোর করবে না। তো যাই হোক, আমি তোমাদের ফিউজের ক্লাস কিন্তু শুরু করাচ্ছি। তো সেই অ্যাকর্ডিং টু সেই ক্লাসই কিন্তু শুরু হচ্ছে। দেখো, ফার্স্টে আমি কিন্তু তোমাদের ফিউজ নিয়ে ডিটেলসে ডিসকাশনের জন্য শুরু করছি। তো দেখো, আমি এখানে আগে ভিভিআই বা ভেরি ইম্পর্ট্যান্ট কথাটি লিখে দিচ্ছি, দেন কিন্তু ভিডিও শুরু হচ্ছে। তো সবার প্রথমে ফিউজ নিয়ে ডিসকাশন করব। তো তোমরা সকলেই কিন্তু বাড়িতে চীনামাটির বা ক্লের কিন্তু ফিউজ তোমরা দেখেছো, যেখানে এরকম একটা দেখতে হয় এবং মাঝে একটা তার থাকে, সেই তারটা কেটে যায় বলে তোমাদের বাড়িতে কিন্তু কানেকশান আউট হয়ে যায়, এটা কিন্তু তোমরা দেখেছো। তো সেই ফিউজ থেকে শুধুমাত্র কি সেইটাই ফিউজ, না আরও অনেক রকম ফিউজ রয়েছে, সেটা নিয়ে দেখো। তো ফিউজ মেনলি কি? ফিউজ হচ্ছে দেখো সিম্পলিয়েস্ট মানে সবচেয়ে সহজতম অ্যান্ড চিফেস্ট সবথেকে কম দামি ফর্ম অফ প্রোটেকশান, অর্থাৎ প্রোটেকশান সিস্টেমের সবথেকে সহজতর এবং সবথেকে কম দামি জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার কিন্তু ফিউজ। দ্বিতীয় টপিক, দেখো আমরা ফিউজ কোথায় ব্যবহার করি? লো ভোল্টেজ ইকুইপমেন্ট, লো ভোল্টেজ যে সমস্ত ইকুইপমেন্টগুলি রয়েছে সেই ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু ওভারলোড, এগেনস্ট ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট কন্ডিশনের জন্য ফিউজ ব্যবহার করি। এই প্রশ্নটা অনেকের পরীক্ষায় এসেও গিয়েছে। হোয়াই উই ইউজ ফিউজ ইনস্টেড উই হ্যাভ ইউজ এমসিবি, আরসিসিবি, ইএলসিবি আমাদের কাছে রয়েছে, তাও আমরা কেন ফিউজ ব্যবহার করি? তো ফিউজ দেখো আমাদের লো ভোল্টেজ যে সমস্ত ইকুইপমেন্ট রয়েছে, যেগুলো 230 ভোল্ট 50 হার্জে চলে এমন ইকুইপমেন্ট, বা 440 ভোল্টের যে ইকুইপমেন্টগুলি রয়েছে, তো এইরকম ইকুইপমেন্টগুলোর যাদের ভোল্টেজ রেটিং কম এবং যাদের ফ্রিকোয়েন্সি স্ট্যাটাস কম, তাদের ক্ষেত্রে ওভারলোড এবং শর্ট সার্কিটের কন্ডিশনের ক্ষেত্রে আমরা ফিউজ ব্যবহার করে থাকি। এরপরে দেখো, এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তো এসেইছে, তার সাথেও কিন্তু পরীক্ষাতে বহুবার প্রশ্নটা এসছে যে ফিউজ কোন ক্যারেক্টারিস্টিক্স মেনে চলে। তো ফিউজ মেনলি ইনভার্স টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স মেনে চলে, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। কারেন্ট ফিউজ কিন্তু ইনভার্স টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স মেনে চলে। এরপর দেখো, হিট প্রডিউস অ্যাকর্ডিং টু জুলস ল, যে হিট প্রডিউস হয় সেটা হচ্ছে তোমার I²RT। তোমরা সকলেই জানো H ইজ প্রপোর্শনাল টু I²RT, ওকে, বা তোমরা বলতে পারো H/I² ইজ প্রপোর্শনাল টু T, এটা তোমরা বলতেই পারো। তো কি হচ্ছে দেখো এখান থেকে, H ইকুয়ালস টু I²RT, হিট যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে I²RT সমতুল্য। তো এখানে হিট প্রডিউস I²RT যদি গ্রেটার দেন বেশি হয় কার থেকে? ফিউজ ওয়্যারের মেল্টিং পয়েন্টের থেকে, মানে ফিউজ ওয়্যারের মেল্ট ডাউন করার জন্য যে তোমার হিটের প্রয়োজন তার থেকে যদি হিট বেশি হয়, তখনই কিন্তু তোমার ফিউজ উইল ওয়ার্ক অর ওপেন দ্য সার্কিট, তখনই কিন্তু ফিউজ ওপেন হবে। মানে বোঝো ভালো করে, যখন বাড়িতে তোমার 230 ভোল্ট 50 হার্জি আসছে তখন কিন্তু ফিউজ ওয়্যারটা মেল্ট হবে না। বাট হঠাৎ করে ধরো 550 ভোল্ট বাড়িতে চলে এলো যে কোনো কারণে, হয় শর্ট সার্কিট কন্ডিশন বা ওভারলোড কন্ডিশন বা কোনোভাবেই, তখন কিন্তু এটা যে ফিউজ ওয়্যারটাকে গলানোর জন্য যে তাপমাত্রা ছিল তার থেকে বেশি তাপমাত্রা জেনারেট করবে, যেহেতু ওভার কারেন্ট এলে ওভার হিট প্রডিউস হবে। কারণ দেখতেই পাচ্ছ H ইজ প্রপোর্শনাল টু I²RT। তো যদি সেটা ফিউজ ওয়্যারকে মেল্টিং পয়েন্ট মানে ফিউজ ওয়্যারটা গলে যাওয়ার জন্য যে পয়েন্ট গলনাঙ্ক, তার থেকে
যদি বেশি হয়ে যায় হিটটা, তাহলে কিন্তু তখনই তোমার ফিউজ কাজ করবে এবং তার মেল্টিং পয়েন্ট মানে তার মেল্ট হয়ে গেলে কিন্তু তোমার সার্কিটারিটাও ঘরের কেটে যাবে এবং তোমার ফিউজ ওয়ার্ক করবে, এটাই বলা হয়েছে এখানে। এরপর দেখো ফিউজ ওয়্যার ডিজাইন। যদি তোমাকে বলা হয় যে তুমি একটা ফিউজ ওয়্যারকে কিভাবে ডিজাইন করবে, তোমরা জানো বাড়িতে আমরা মেনলি অ্যালুমিনিয়ামের ওয়্যার ব্যবহার করি ফিউজের ক্ষেত্রে। ফিউজের তার কেটে গেলে দেখবে বাড়িতে ইলেকট্রিশিয়ান বাইরে থেকে এসে কিন্তু সেই ফিউজ তারটাকে জুড়ে দেয়, বা বাড়ির অনেকেও এটা করতে পারে, অসম্ভব কিছু কাজ নয়। তো এইটাকে আমাকে যদি বলে যে ফিউজ ওয়্যারের ডিজাইনটা আমি কিভাবে করব, তো সেক্ষেত্রে আমি বলবো দেখো 1 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল। যদি তোমাকে বলি তাহলে হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল নিতে হবে, কারণ ফিউজ ওয়্যারের সাথে বাড়ির ইলেকট্রিক্যাল কানেকশানটা যুক্ত থাকে। এবার যদি ফিউজ ওয়্যারে আমরা হাইলি রেজিস্টিভ ম্যাটেরিয়াল ইউজ করি, তাহলে ফিউজের মধ্যে দিয়ে খুব কম পরিমাণ কারেন্ট যাবে, ফলে বাড়ির যে ইকুইপমেন্টগুলো সেই ইকুইপমেন্টে ঠিক পরিমাণ কারেন্ট বা ভোল্টেজ প্রোভাইড করা যাবে না, ফলে কিন্তু বাড়িতে কারেন্টের বা ভোল্টেজের রেটিং কমতে থাকবে। সেক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল যখনই ব্যবহার করব ফিউজ ওয়্যারের ক্ষেত্রে, সেটা কিন্তু হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল হতে হবে। 2 নম্বর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এই যে হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, তার যে ক্রস সেকশনাল এরিয়া বা লম্বচ্ছেদ যেটাকে তোমরা বলো, সেটাকে কিন্তু সেটা নির্ভর করবে কারেন্ট রেটিং অফ ফিউজ। মানে তোমার ক্রস সেকশনাল এরিয়ার উপর ফিউজের কারেন্ট রেটিং নির্ভর করবে। তো কারেন্ট রেটিং জিনিসটা কি? কারেন্ট রেটিং হচ্ছে ইট ইজ দ্য সেফ কারেন্ট ক্যারেড বাই ফিউজ। ফিউজ যে পরিমাণ কারেন্টকে একবারে সেফভাবে মানে কোনো রকম কোনো পরিবর্তন ছাড়াই নিয়ে যেতে পারবে সহজভাবে, তাই সেই কারেন্টটাকেই বলা হচ্ছে কারেন্ট রেটিং অফ ফিউজ। 3 নম্বর হচ্ছে লেন্থ অফ ফিউজ ওয়্যার। এবার ধরো তুমি অনেক বড় লেন্থের একটা ফিউজ ওয়্যার করে দিলে এবং কেউ একটা অনেক ছোট লেন্থের ফিউজ ওয়্যার করে দিল, এমনটা করলে তো চলবে না। তাই এর জন্য একটা স্ট্যান্ডার্ড রেটিং রয়েছে। এই যে ফিউজের যে তোমার লেন্থ, সেই লেন্থটা ভোল্টেজ রেটিংয়ের উপর ডিপেন্ড করে। তাহলে কি বললাম? ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করে কারেন্ট রেটিং। ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট ছাড়া কোনো কিছু করানো হচ্ছে না। তো ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করে কারেন্ট রেটিং, আর লেন্থের উপর ডিপেন্ড করে কিন্তু ভোল্টেজ রেটিং। কিভাবে করে দেখো, যখন তোমার ফিউজটা ওপেন হবে তখন কিন্তু দেখো দুটো যে তার ছিল তারের মাঝের অংশটা ধরো গলে পড়ে গেছে, হ্যাঁ, তাহলে এবার তার মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হবে, বা তোমরা বাংলায় যেটাকে বলো ইংরেজিতে ভ্যাকিউম ক্রিয়েট হবে। এবার এখানে যে ভ্যাকিউম ক্রিয়েট হলো, তাহলে সেখানে একটা ভোল্টেজ ডেভেলপ করবে, কারণ একটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস হয়ে গেল, একটা নেগেটিভ অ্যাক্সিস হয়ে গেল। এবার এখানে যখনই ভোল্টেজ অ্যাক্টিভ হবে, আর এই যে তোমার এখানে যে করেছে ফিউজ ওয়্যারটা, এখানে কিন্তু একটা তুমি দেখতেই পাচ্ছ একটা লেন্থ কিন্তু গ্যাপ পড়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। এবার আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড তোমরা সকলেই পড়েছো। তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বা এর ভ্যালু হয় V/L, অর্থাৎ তোমার লেন্থ যত ছোট হবে ইলেকট্রিক ফিল্ড তত বাড়বে, একইভাবে লেন্থ যত বড় হবে ইলেকট্রিক ফিল্ড কিন্তু তত কমবে। এটা তোমরা জানতে পারছো। এবার দেখো, যদি অনেক বেশি ভোল্টেজ এখানে জেনারেট হয়ে যায় বা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে দেখো, এটা যদি গ্রেটার দ্যান ডাইইলেকট্রিক স্ট্রেংথ, তো তোমরা জানো বায়ুর বা যে কোনো মাধ্যমের একটা তড়িৎ ভেদ্যতা রয়েছে। এবার সেই তড়িৎ ভেদ্যতার পরিমাণ যদি আস্তে আস্তে কমতে থাকে বা তড়িৎ যদি তোমার আয়নিত হতে থাকে, তাহলে কিন্তু এখানে ডাইইলেকট্রিক স্ট্রেংথ হবে এবং সেখানে একটা আয়নাইজেশন হবে। এবং তোমরা দেখেছো মাঝে মাঝে কোনো জায়গায় কিন্তু আর্কিং বা তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। ধরো দুটো গ্যাপ এরিয়া আছে এবং গ্যাপ এরিয়ার মাঝে যখন ভোল্টেজ বা তোমার ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি বেড়ে যায়, তখন এখানে একটা স্পার্কিং সৃষ্টি হয়। তো সেই প্রসেসটা এখানে তৈরি হবে। তো ফিউজ ওয়্যার ইজ ইউজড ফর ব্যাকআপ প্রোটেকশান। তো তোমাদেরকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে প্রাইমারি প্রোটেকশানের জন্য আমরা কি ব্যবহার করি এবং ব্যাকআপ প্রোটেকশানের জন্য কি ব্যবহার করি। তো প্রাইমারি প্রোটেকশানের জন্য আমরা মেনলি সিবি বা তোমরা সার্কিট ব্রেকার বলে থাকো সেটা ব্যবহার করি, বা সুইচ গিয়ার ডিভাইসেস ব্যবহার করি। বাট তোমার এই যে সার্কিট ব্রেকারকে বাঁচানোর জন্য বা সুরক্ষা দেওয়ার জন্য আমরা কিন্তু ব্যাকআপ প্রোটেকশান ইউজ করি। তো এই সার্কিট ব্রেকারকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা যে ব্যাকআপ প্রোটেকশান ব্যবহার করি, সেটাই তোমার হচ্ছে কিন্তু ফিউজ ওয়্যার বা ফিউজকে আমরা ব্যবহার করি।
তো দেখো যে কোনো সিস্টেমের প্রোটেকশান মেনলি দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তার প্রাইমারি প্রোটেকশান বা প্রাথমিক প্রোটেকশান সিস্টেম, যেটাকে আমরা মেন প্রোটেকশান সিস্টেমও বলে থাকি, আর একটা হচ্ছে ব্যাকআপ প্রোটেকশান। ওকে, একটা হচ্ছে প্রাইমারি প্রোটেকশান বা মেন প্রোটেকশান, একটা হচ্ছে ব্যাকআপ প্রোটেকশান। তো এই ব্যাকআপ প্রোটেকশান হিসেবে কি কাজ করছে আমার ফিউজ ওয়্যার। তো ব্যাকআপ প্রোটেকশান আমরা কখন ব্যবহার করব বা কখন আমাদের ব্যাকআপ প্রোটেকশানের প্রয়োজন পড়ে। তো ইট ওয়ার্কস ওয়েন প্রাইমারি প্রোটেকশান ইজ ফেল। যখন আমাদের এই যে প্রাইমারি প্রোটেকশান ডিভাইস মানে সার্কিট ব্রেকার ডিভাইস বা সুইচ গিয়ার ডিভাইস বা ইএলসিবি, এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, যখন কিন্তু আমাদের মানে যে ধরতে পারে না, যখন তাদেরও কিন্তু প্রোটেকশানের প্রয়োজন হয়, তার জন্য আমরা কিন্তু ব্যাকআপ প্রোটেকশান ব্যবহার করি। দেখো আমি তোমাদের আগেই বললাম যে হিট প্রডিউস, যে হিট তৈরি হয় সেটা অ্যাকর্ডিং টু জুলস ল হয় I²RT। আর হিট লিমিট অফ ফিউজ মানে যে লিমিটের উপরে যদি হিট যায় তাহলে ফিউজ তারটা বা ফিউজ ওয়্যারটা মেল্ট ডাউন করে যাবে, গলে যাবে। তো সেটা হচ্ছে হিট লিমিট অফ ফিউজ। যদি তোমার হিট প্রডিউস বা যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেটা যদি হিট লিমিট অফ ফিউজ বা তার ফিউজের তারটাকে গলার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তার থেকে বেশি হয়, তাহলে আমরা বলতেই পারি যে হিট প্রডিউস I²RT ইজ গ্রেটার দ্যান এইচ লিমিট, বা হিট লিমিট অফ ফিউজকে এইচ লিমিট লিখেছি আমি। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে টিটাকে আমি একদিকে রাখলাম আর I²Rটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে টি ইজ গ্রেটার দ্যান এইচ লিমিট, এখানে LIM লিখতে পারো, অসুবিধা নেই। তো এইচ লিমিট বাই I²R। তো টি অপারেটিং টাইম, তো টিটা তো হচ্ছে এর অপারেটিং টাইম মানে কতক্ষণ হিট প্রডিউস হয়েছে তার টাইম। তো টি অপারেটিং টাইম ইজ গ্রেটার দ্যান 1/I²। দেখে নাও এইচ লিমিট আর এটাও তো কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে দিলে হচ্ছে 1/I²। এটার যদি আমরা গ্রাফ আঁকি তো গ্রাফটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো সেটা কীরকম দেখতে হয় দেখো, আমি এখানে ছবি দিয়েছি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে ফিউজ কখন অপারেট করবে, যখন I গ্রেটার দ্যান I মিনিমাম, যে মিনিমাম কারেন্ট ফ্লো করতে হয় তার থেকে বেশি কারেন্ট ফ্লো করবে, তখনই আমার ফিউজ অপারেট করবে। তো I গ্রেটার দ্যান I মিনিমাম, এই ছবিতে দেখো টি অপারেটিং, ফিউজ উইল নট ওয়ার্ক। যখন তোমার ধরো লিমিটের মধ্যে থাকবে, এইচ লিমিটের মধ্যে, এবং তার মধ্যে কারেন্ট খুব কম পরিমাণ ফ্লো করবে, তখন কিন্তু ফিউজ ওয়ার্ক করবে না। বাট যেই মাত্র I মিনিমাম অর্থাৎ মিনিমাম কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো করতে থাকবে, তখন কিন্তু আমাদের ফিউজটা কাজ করতে শুরু করে দেবে। এই দেখো তুমি গ্রাফটা দেখেই কিন্তু সেটা বুঝতে পারছো। এবার এই প্রশ্নটা আশা করছি লাস্ট 10 বছরে 9 বার কমসে কম এসছে তোমাদের। তো ফিউজিং ফ্যাক্টর জিনিসটা কি? তো ফিউজিং ফ্যাক্টর জিনিসটা একদম পাতি জিনিস কিছু নেই, সেটা হচ্ছে মিনিমাম ফিউজিং কারেন্ট বাই হচ্ছে রেটেড কারেন্ট অফ ফিউজ। তো ফিউজের একটা বললাম যে নির্দিষ্ট রেটিং থাকে ফিউজ ওয়্যারের, তো সেই রেটিং বা তার মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে তারও রেটিং ফিক্স থাকে। এবার মিনিমাম ফিউজিং কারেন্ট অর্থাৎ সব থেকে মিনিমাম যে কারেন্টটা ফিউজের মধ্যে দিয়ে ফ্লো করলে ফিউজের কোনো পরিবর্তন হবে না, এবং রেটেড কারেন্ট অফ ফিউজ ওয়্যারের কত রেটিং রয়েছে ফিউজের কারেন্ট রেটিং, তো সেটার যদি আমরা ডিভাইড করি তাহলে কিন্তু আমরা পাবো ফিউজিং ফ্যাক্টর। তো সেই ফিউজিং ফ্যাক্টরের ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়। এটা পরীক্ষায় বলছি তো 10 বারের মধ্যে 9 বার কিন্তু এসছে। খুব 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 ইম্পর্টেন্ট, এটা একদম মাথায় রেখে যাও যে ফিউজিং ফ্যাক্টর, এর থেকে কিন্তু অঙ্কও আসে। তো ফিউজিং ফ্যাক্টর ইকুয়ালস টু মিনিমাম ফিউজিং কারেন্ট বাই রেটেড কারেন্ট অফ ফিউজ। এরপর হচ্ছে জুলস ল বা জুলের সূত্র। তো এখানে একটা জুলের সূত্র আছে। তো জুলের সূত্রটা যদি আমরা দেখি তো কারেন্ট I ইকুয়ালস টু K ইন্টু D⁻³ অর K ইন্টু D⁻1.5। এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। তো I বা কারেন্টের ভ্যালু হচ্ছে K ইন্টু D⁻1.5, যেখানে D স্মল ডি কি, স্মল ডি হচ্ছে ডায়ামিটার অফ ফিউজ ওয়্যার, যে ব্যাস সেটা কিন্তু ব্যাসার্ধ, সেটা মানে ডায়ামিটার মানে ব্যাস, সেটা কিন্তু বলা হয়েছে। K ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কে এর ভ্যালু কনস্ট্যান্ট হয়, এবং এটা কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড আপন দ্য নেচার অফ ম্যাটেরিয়াল। কি ম্যাটেরিয়াল তুমি ইউজ করছো তার কিন্তু নেচারের উপর অনেক কিছু ডিপেন্ড করে থাকে।
তাহলে কি বলছিলাম, জুলসের সূত্র অনুযায়ী I ইকুয়ালস টু কে ইন্টু ডি টু দি পাওয়ার 3/2 আর কে ইন্টু ডি টু দি পাওয়ার 1.5। এবার হচ্ছে টাইপ অফ ফিউজ, মানে কত রকমের ফিউজ হয়। তো ফিউজ মেনলি আমরা যে অনেক রকম হতে পারে, বাট আমরা আমাদের পড়ার স্বার্থে আমরা এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে লো ভোল্টেজ ফিউজ আর একটা হচ্ছে হাই ভোল্টেজ ফিউজ। বুঝতে পারছো, ফিউজ মেনলি টু টাইপস আমরা ভাগ করে নিয়েছি, একটা লো ভোল্টেজ ফিউজ, একটা হচ্ছে হাই ভোল্টেজ ফিউজ। তো লো ভোল্টেজ ফিউজে আমি আরও দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যার একটা হচ্ছে সেমি ইনক্লোজড রিওয়্যারেবল, বা বানানটা এরকম লিখতে পারো REARIBLE আর REWARIABLE, ঠিক আছে। সেমি ইনক্লোজ রিওয়্যারেবল, এটাকে তোমরা অনেকেই কিটক্যাট ফিউজ নামে চিনো, কিটক্যাট ফিউজ। আর আরেকটা হচ্ছে HRC ফিউজ, যেটা নিয়ে অলরেডি তোমাদের ক্লাস করানো আছে, তোমরা HRC ফিউজ সম্বন্ধে ডিটেলস কিন্তু ওই ভিডিও থেকে দেখে নেবে। তো HRC ফিউজকে পুরো নাম হচ্ছে হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। এরপর হচ্ছে হাই ভোল্টেজ ফিউজ। তো হাই ভোল্টেজ ফিউজের মধ্যে মেনলি 3 প্রকারের ফিউজ পড়ে। একটা হচ্ছে তোমার কার্ট্রিজ টাইপ ফিউজ, 2 নম্বর হচ্ছে লিকুইড টাইপ ফিউজ এবং 3 নম্বর হচ্ছে মেটাল ক্লেড টাইপ ফিউজ। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারলে যে ফিউজ মেনলি 2 প্রকার, একটা হচ্ছে লো ভোল্টেজ, একটা হাই ভোল্টেজ। লো ভোল্টেজের মধ্যে আবার দুভাগে ভাগ করা যায়, সেমি ইনক্লোজড রিওয়্যারেবল বা কিটক্যাট ফিউজ এবং HRC ফিউজ। হাই ভোল্টেজের মধ্যে হচ্ছে কার্ট্রিজ টাইপ ফিউজ, লিকুইড ফিউজ এবং মেটাল ক্লেড ফিউজ। এবার দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ এলিমেন্ট বা ফিউজিং যে এলিমেন্ট আমরা ব্যবহার করব তার কি কি কিন্তু ধর্ম থাকতেই হবে। তার মধ্যে দেখো প্রথম ধর্ম দিয়েছি, এক হচ্ছে লো মেল্টিং ফিউজ, তার মেল্টিং পয়েন্টটাকে কিন্তু কম হতে হবে। 2 নম্বর হচ্ছে হাইলি কন্ডাক্টিভ আর লো রেজিস্ট্যান্স। আমি বললাম, কেন বললাম যে ফিউজ অলওয়েজ কিন্তু বাড়ির কানেকশানের সাথে সিরিজে কানেক্টেড থাকে। এবার যদি আমি এখানে হাই রেজিস্টিভ মানে তার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু বাড়ির ইলেকট্রিক ইকুইপমেন্টে যথেষ্ট পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট রেটিং পৌঁছাবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু লো রেজিস্ট্যান্স যুক্ত বা হাইলি কন্ডাক্টেন্স কিন্তু ফিউজ ব্যবহার করি। নেক্সট 3 নাম্বার, ফ্রি ফ্রম অক্সিডেশন। তো এটাকে সবসময় কিন্তু জারণ প্রক্রিয়ার থেকে বাঁচাতে হবে আমাদেরকে, কারণ তোমরা জানো যে জারিত হয়ে যায় যদি আমরা অন্য ফিউজ এলিমেন্ট ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবে ফিউজের যে ধারগুলো সেগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি হয় এবং সেগুলোতে মরচে পড়ে যায়। তাই আমি বলবো সবসময় তাদেরকে যাতে অক্সিডেশন ফ্রি হয় সেটা কিন্তু দেখার দায়িত্ব আমাদের। 4 নম্বর হচ্ছে লো কস্ট অফ ম্যাটেরিয়াল। ভাই কস্টের নিয়ে কিন্তু ইঞ্জিনিয়াররা বিশেষ কিন্তু সব সময় চিন্তিত থাকে যে কত কম পরিমাণ কস্ট আমরা কিন্তু এতে ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অবশ্যই তুমি যে ফিউজটা ব্যবহার করবে বা ফিউজ এলিমেন্ট ব্যবহার করবে তার কস্ট যেন যথেষ্ট পরিমাণ কম হয়, এটা কিন্তু দেখার দায়িত্ব তোমার। এবার হচ্ছে ম্যাটেরিয়াল। তো ফিউজে আমরা মেনলি যে ম্যাটেরিয়াল কি ব্যবহার করি ফিউজের ক্ষেত্রে, তো আমরা এখন আর কোনো রকম কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল ডাইরেক্ট ইউজ করি না। যেমন ধরো তুমি বলছো তামার তার বা অ্যালুমিনিয়ামের তার বা বাইরে চীনামাটির ক্লে, ওরকম কিন্তু আমরা ব্যবহার করি না। এখন আমরা অ্যালয় সিস্টেমে চলে এসেছি। অ্যালয় মানে কি, মানে দুটো ধাতুকে সংযুক্ত করে যদি একটা সংকর ধাতু তৈরি করা হয় তাহলে তাকে কিন্তু অ্যালয় বলা হয়। তো অ্যালয়ের ক্ষেত্রে দেখো এখানে একটু পরিবর্তন হবে, লিড 37% আর টিন 63%, এটা কিন্তু রিভার্স অর্ডারে হবে, অর্থাৎ লেড হবে 63%, টিন হবে 37%। এটা কিন্তু পরীক্ষায় আসে বারবার, অনেক স্টুডেন্টের ভুল হয়, তো এই অর্ডারটাই লিখে দিয়ে চলে আসে, বাট এটা কিন্তু রিভার্স হবে, অর্থাৎ লেড হবে 63% আর টিন হবে 37%। তো এই ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি ফিউজ এলিমেন্টের ক্ষেত্রে। এবার দেখো যদি তোমার কাছে ফিউজের রেটিং 10 অ্যাম্পিয়ার বা তার থেকে কম হয়, ওকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা লেড প্লাস টিনের অ্যালয় কিন্তু ব্যবহার করতে পারো। আর যদি তোমার রেটিং 10 অ্যাম্পিয়ারের থেকে বেশি হয় তাহলে কিন্তু তোমাকে সিলভার ফিউজ ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু তোমার সবথেকে বেশি সুরক্ষিত থাকবে।
এরপর তোমাদেরকে এখানে আমি আরেকটু বলে দিচ্ছি, যে এটাও বলে দিলাম যে কন্ডাক্টিভিটি কেন বেশি হয়, রেজিস্ট্যান্স কেন কম রাখার চেষ্টা করি। তো ভি ইকুয়ালস টু আইআর অ্যাকর্ডিং টু ওহমস ল তোমরা সকলেই জানো যে যদি আমরা হাইলি রেজিস্টিভ কোনো বস্তুকে রাখি তাহলে তার মধ্যে কিন্তু ভোল্টেজের ড্রপ হবে অ্যাকর্ডিং টু ভি ইকুয়ালস টু আইআর ইকুয়েশান। তো সেক্ষেত্রে ভি ইকুয়ালস টু আইআর অনুযায়ী যদি আমার ভোল্টেজের ড্রপ হলো মানে বাড়িতে সরবরাহ করা ভোল্টেজের পরিমাণও কমে যাবে, তাই আমরা হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল ব্যবহার করি। এবার দেখো, এবার কিছু আমি তোমাদেরকে এখানে বলবো, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এতদূর যখন এসছো এই পার্টটা একদমই মিস করবে না। কি হচ্ছে এখানে, তো দেখো ফিউজটা তোমার কাজ করার আগের যে পর্যায় যেখানে আর্কিং সৃষ্টি হবার কথা, অর্থাৎ ফিউজের মাঝে স্ফুলিঙ্গ সৃষ্টি হবার কথা, সেই পার্টটাকে আমরা বলে থাকি প্রি আর্কিং। কি বলে থাকি? প্রি আর্কিং। এরপর একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে ফিউজটা মেল্ট করতে শুরু করে, যেটাকে আমি বলি কাট অফ কারেন্ট। ওকে, নেক্সট আস্তে আস্তে কিন্তু এরপর ফিউজটা মেল্ট করতে শুরু করে, যেটাকে আমরা বলে থাকি টাইম আফটার মেল্টিং অফ ফিউজ। ঠিক আছে, আর তার মাঝে একটা টাইম হয় যখন সেটা আর্কিং করে, সেই টাইমটাকে বলা হয় আর্কিং টাইম। তো প্রি আর্কিং কাকে বলছি? যখন ম্যাটেরিয়াল স্টার্ট মেল্টিং উইদাউট আর্কিং, আস্তে আস্তে মেল্ট করা শুরু করবে কিন্তু কোনো স্ফুলিঙ্গ সৃষ্টি হবে না। এরপর হচ্ছে আর্কিং টাইম হচ্ছে যখন কিন্তু আর্ক সৃষ্টি হবে। আর কাট অফ কারেন্ট কি বলছে? টাইম আফটার মেল্টিং অফ ফিউজ ম্যাটেরিয়াল অ্যান্ড স্টার্ট অ্যান্ড ফিনিশ। তো অপারেটিং টাইম কাকে বলে? মানে কতক্ষণ ফিউজটা অপারেট করলো, সেই অপারেটিং টাইমটা কি? তো সেই অপারেটিং টাইমটা হচ্ছে এই যে প্রি আর্কিং প্লাস কিন্তু আর্কিং টাইম, এই দুটোকে মিলিয়েই কিন্তু আমার অপারেটিং টাইমটা হলো, অর্থাৎ যখন ম্যাটেরিয়াল মেল্ট করতে স্টার্ট করলো এবং যখন আর্কিং শুরু হলো। এরপর কাট অফ কারেন্টটা কি? এই যে কাট অফ কারেন্টটা আমি এখানে দেখিয়েছি। তো এই কাট অফ কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফল্ট কারেন্ট রিচেস ডিউরিং তোমার এই যে আর্কিংয়ের সময় ম্যাক্সিমাম যে কারেন্টটা আসে সেই কারেন্টটা হচ্ছে কাট অফ কারেন্ট। ওকে, বাস। নেক্সট দেখো, এবার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করলেই মোটামুটি ফিউজ সম্বন্ধে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাডভান্টেজ অফ ফিউজ কি? এক নম্বর হচ্ছে চিপ, সব থেকে কম দাম। ঠিক আছে, ফিউজের দাম সব থেকে কম। দু নম্বর হচ্ছে নো মেনটেনেন্স, কোনো মেনটেনেন্সের প্রয়োজন নেই। তিন নম্বর হচ্ছে তোমার অটোমেটিক অপারেশান, তার যে অপারেশানটা হবে, কাজটা হবে, সেটা কিন্তু অটোমেটিক হবে। চার নম্বর হচ্ছে স্মল ইন সাইজ, তার যে সাইজটা তোমার তুলনামূলক সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এমসিবির তুলনায় ফিউজের সাইজ অনেকটা কম্প্যাক্ট হয়। আর পাঁচ নম্বর হচ্ছে শর্ট টাইম সেপারেশান, খুব কম সময়ের মধ্যেই কিন্তু ফিউজ মেল্ট ডাউন করে যায় এবং নতুন ফিউজ লাগাবার আমরা সময় পেয়ে যাই। এবার যদি বলা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ফিউজ কি রয়েছে, মানে ফিউজের কি কি অসুবিধা রয়েছে। এক নম্বর হচ্ছে রিপ্লেস, অর্থাৎ প্রত্যেকটা অপারেশনের পর কিন্তু তোমাকে ফিউজটা ফেলে দিতে হয় বা পরিবর্তন করতে হয় তার ফিউজ ওয়্যারটা। দু নম্বর হচ্ছে পুয়ার ডিসক্রিমিনেশান, তো এই যে তোমার ফিউজ সেটা কিন্তু সবসময় ডিসক্রিমিনেট করতে পারে না, যেটা এটা ট্রানজিয়েন্ট স্টেট না শর্ট সার্কিট স্টেট না ওভারলোড স্টেট, এটা কিন্তু সবসময় ডিসক্রিমিনেট করতে পারে না ফিউজ, ফলে কিন্তু আমাদের সাধারণ জীবনে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। আর তিন নম্বর হচ্ছে কারেন্ট টাইম ক্যারেক্টারিস্টিক্স ফেলস। তো সামটাইমস কি হয়, এই যে কারেন্ট টাইম ক্যারেক্টারিস্টিক্স, যে টি অপারেটিং টাইম ইজ 1/I², এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটার থেকে কিন্তু তার যে এই যে ধর্মটা, সেই ধর্মটা সব সময় কিন্তু মেনে চলতে পারে না। তো এইগুলোই হচ্ছে তোমার ফিউজ সম্বন্ধে জানা প্রয়োজন অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো যাই হোক, ভিডিওটা দেখো এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না ভিডিও, একদম তোমাদের ডিটেলস এবং কম্প্যাক্ট এই ক্লাসটা করে গেলে মিনিমাম 5 মার্কসের গেন তোমার হবে এক্সামে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যারা কিন্তু যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যাদের এই সাবজেক্টটি রয়েছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।